আরো চ্যালেঞ্জিং হতে পারে। এই প্রেক্ষাপটে আমরা সম্মিলিত পরিষদ থেকে সরকারের নিকট থেকে শিল্প বান্ধব নীতি সহায়তা আদায় এবং রপ্তানি প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে পরীক্ষিত, অভিজ্ঞ, দ্বিতীয় প্রজন্মের শিক্ষিত ও পেশাদার উদ্যোক্তাদের নিয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করেছি। এই প্যানেলের প্রার্থীরা আপনাদের এবং দেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের কাছে সুপরিচিত। এই প্রার্থীদের সঙ্গে নিয়ে আমরা আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশের পোশাক শিল্পকে নতুন উচ্চতা নিয়ে যাবার অঙ্গীকার করছি। ঐক্যে আমাদের শক্তি, আমাদের শক্তি। আপনাদের উপস্থিতির জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগতিক বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। সম্মিলিত পরিষদ জিন্দাবাদ। আমাদের বিদ্যা প্রেসে উপস্থিত আমার ডানে এবং বামে দুই আমার সহকর্মী, আমাদের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ফারুক এবং আমার বামে আমাদের আগামী নির্বাচনে আমাদের প্যানেল লিডার আবুল কালাম এবং আমার সামনে উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তার সাথে সাথে আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে যাদেরকে আমরা প্রার্থী করেছি সেই প্রিয় প্রার্থীগণ, আমি আজকে সংক্ষেপে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই পোশাক শিল্পের সাথে আমরা ৮০ দশক থেকে জড়িত আছি। যখনই এই আধুনিক নীতিনিয়ম সৃষ্টি হয়েছে সেই সময় থেকে আজকে পর্যন্ত অধিকাংশ সময়ে সম্মিলিত পরিষদের প্রার্থীরা মালিকদের ভোটে নির্বাচিত হয়ে এই বিজিএমই পরিচালনা করেছে এবং বিজিএমের প্রত্যেকটি অর্জন যেগুলি আমাদের প্রধান সমন্বয়কারী বিস্তারিত আপনাদের বলবেন। আমি সংক্ষেপে দু একটি কথা এইভাবে বলতে চাই যে সরকারি অনেক কাজ যেটা আগে সরকার করত, সরকারি প্রতিষ্ঠান করত, এমন কিছু কাজ আমাদের এই সম্মিলিত পরিষদের নেতৃত্বেই আমরা এক্সাম্পল হিসেবে আমি দিতে চাই যে ইউডির মাধ্যমে ইউডি দিয়েই আমরা আমদানি করি, ইউডি দিয়েই আমরা রপ্তানি করি। ইতিপূর্বে এই ইউডিটা ইস্যু করত কাস্টম। সেই দায়িত্বটি আমরা সম্মিলিত পরিষদের সভাপতি রেদওয়ান আহমেদের নেতৃত্বে আমরা কিন্তু আমাদের ডিজিবিতে এনেছি। সেই কারণে আমাদের অনেক সময় সাশ্রয় হয়েছে আর অন্যান্য সুবিধাও আমরা পেয়েছি। চাইল্ড লেবার ইস্যুতেও আমরা অনেক বড় বিপদ ছিল। এই পোশাক শিল্প মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক শিশু শ্রম নিয়ে আমাদের বিরাট বিপর্যয় ছিল। সেই বিপর্যয়ে আমাদের সাবেক প্রেসিডেন্ট জনাব মোস্তফা গোলাম কুদ্দুস, যিনি আজকে আমাদের মধ্যে নেই, তার নেতৃত্বে আমরা সেটাও সমাধান করেছি। এরকম অনেক ইস্যু আছে যেগুলি দীর্ঘ সময় ধরে বিজেপির সম্মিলিত পরিষদের নেতৃত্বে আমরা অনেক কিছু সমাধান করেছি। পোশাক শিল্পের অগ্রযাত্রাকে আমরা গতিশীল রাখতে পেরেছি। আমি সংক্ষেপে এই কথাটুকুই বলবো যে আপনারা যারা সাংবাদিক, এই সাংবাদিক ভাইদের অকুণ্ঠ সমর্থন এই শিল্পের যাত্রা থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেকটি সমস্যায় আপনারা যেভাবে আমাদের পাশে থেকে আমাদের বিপদে, আমাদের আপদে, আমাদের সমস্যায় আমাদেরকে সাহায্য করেছেন, আপনাদের এই সহযোগিতা, অকুণ্ঠ সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এই শিল্পের এত অগ্রগতি, এতটুকু অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। তো আজকের এই বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের যে মুহূর্ত, যে সময় বিশ্ব ভূ রাজনীতির যে অবস্থা, সেই সমস্ত বিবেচনায় আজকে নতুন করে একটি পরিপূর্ণ শিল্প, যে শিল্পটি ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটে পা করে আজকে এই জাতীয় অর্থনীতির লাইফলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এই শিল্পকে রক্ষা করার জন্য আজকে সম্মিলিত পরিষদ এই নির্বাচনে আপনাদের অকুণ্ঠ সমর্থন চাই। আমাদের এই দায়িত্ব পালনে অনেক সময় অনেক কিছু আমরা হয়তো মালিকদের প্রত্যাশা মতো পূরণ করতে পারি নাই। তাই আজকে এই কথা আমরা আপনাদের মাধ্যমে জাতির সামনে, মালিকদের সামনে আমরা বলতে চাই, আমরা অতীতের মতো ভবিষ্যতেও এই সমস্যায় মালিকদের পাশে আমরা থাকবো এবং যে কোনো সমস্যায় আমরা যেভাবে আগেও ছিলাম, আজকেও আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আর কথা বাড়াবো না। আমাদের প্রধান সমন্বয়কারী, আমাদের একজন সবল সভাপতি, যিনি
কিছুদিন আগে এই বিজিবির দায়িত্বে ছিলেন। আজকের এই সমস্যা এবং আগামী দিনের যে করণীয় সব কিছু ব্যাপারে যার সম্যক ধারণা আছে উনি জনাব ফারুক হাসান, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা আগামী 21 তারিখে আমাদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। কর্ম পরিকল্পনা আমরা কি করতে চাই সেই ব্যাপারে আগামী দিনের পরিকল্পনা নিয়ে কথা বলবো। আমি কথা শেষ করার আগে একটি কথাই শুধু আপনাদের বলতে চাই, এই বইটিতে একটি বিল্ডিং এর ছবি আছে। এটা বিল্ডিং এর ছবি দেখা যায় না? এই বিল্ডিংটি আজকে বিজেপির ভোটার লিস্টে এই ভোটার লিস্টকে ছাপিয়েছে নির্বাচন কমিশন, তাই তো? এই বিল্ডিংটি আমাদের বিজিএমই এর সম্মিলিত পরিষদের কীর্তি, এটা আমাদের অর্জন। এটা আমাদের ফারুক হাসান, আমাদের সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ এই জমি ক্রয় থেকে আরম্ভ করে এই সুন্দর একটি বিজেপি অফিস, দৃষ্টিনন্দন একটি অফিস, যেখানে বিদেশিরা আসলে তারাও আমাদের প্রশংসা করে যে ইয়েস বিজিএমির একটা রুচি আছে, রুচিবোধ আছে। তাদের দায়িত্ব পালনে, তাদের যে কোয়ালিটি কন্ট্রোল ফ্যাক্টরিতে, এখানেও তাদের এই অফিস নির্মাণেও সেটা আছে। যে দৃষ্টিভঙ্গি, এই লোগো, বিজিএমের লোগো, এটাও আমরা ক্রিয়েট করেছি। ব্র্যান্ডিং এটা আমাদের ফারুক হাসান করেছে তথা সম্মিলিত পরিষদ করেছে। সুতরাং আমাদের প্রত্যেকটি পদে, প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি পাতায় আমাদের সাফল্যের কথা রচিত আছে। আমরা ভবিষ্যতে একইভাবে এইভাবে সাফল্য অর্জন করব। সম্মিলিত পরিষদ শুধুমাত্র একটি পরিষদ নয়, এটা একটি ব্যবসায়িক ফোরাম। আমাদের মধ্যে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পের মালিকদেরকে আমরা প্রার্থী করেছি, তাদের প্রত্যেকটি স্তরের শিল্প মালিকদের সমস্যা আমরা বুঝতে পারি, তাদের সমস্যায় তাদের পাশে থাকতে পারি। সেইভাবে একটি সুন্দর ব্যালেন্স প্যানেল আমরা দিয়েছি। আমি সবশেষে কথা শেষ করার আগে সম্মানিত সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো। কষ্ট করে আপনারা এসেছেন, আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে আরো একবার সম্মিলিত পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সম্মিলিত পরিষদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মিলিত পরিষদের প্রেসিডেন্ট কাজী মনিরুজ্জামান ভাই, আসন্ন বিজিবি নির্বাচন 2025-27-এ সম্মিলিত পরিষদ থেকে প্যানেল লিডার হিসাবে আছে আমাদের আবুল কালাম, চৈত্রী গ্রুপের কর্ণধার। আমি সাংবাদিক ভাই বোনদেরকে আজকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সাথে এভাবে মিট দ্য প্রেস মনে হয় 1 বছর বেশি সময়, লাস্ট মনে হয় 2024-এর মার্চে আপনাদের সাথে দেখা হয়েছিল। আজকে আপনাদের সাথে সবার দেখা হয়ে আমার খুব ভালো লাগছে, এবং কথা হয় আপনাদের সাথে। বাট আজকে মোটামুটি যদি আমরা এটাকে ফর্মাল বলি আর মোর ক্যাজুয়াল ভাবে, আমি এটাকে মোর ক্যাজুয়াল ডিসকাশন আমরা করতে চাই। আমাদের সভাপতি বলেছেন আগামী 21 তারিখে আমরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমরা 11টার সময় আমাদের ইস্তেহার, আমাদের প্যানেলের পরিচিতি এবং আমরা এই পোশাক শিল্পের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, চ্যালেঞ্জ, অপরচুনিটিজ এন্ড ওয়ে ফরওয়ার্ড, এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সেটার মাধ্যমে জানতে পারবেন যে আমরা আগামীতে কি করতে চাচ্ছি এবং আগামী আমরা কি করব, সেইগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করবো আগামী 21 তারিখ। আমি প্রথমে মনির ভাইয়ের কথা থেকে শুরু করি যে আমাদের আপনারা জানেন যে 2021-এ আমাদের বিজিবির মেম্বাররা সেই কোভিড এর পরিস্থিতির মধ্যে আমাদেরকে তাদের ম্যান্ডেট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছিল। তখন আমরা একটা ম্যানিফেস্টো দিয়েছিলাম, সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমরা বেশ কিছু কাজ করা হয়েছে। ম্যানিফেস্টোতে বলা যেতে পারে যে ওই সময় আমরা কিছু ওই কাজের মাধ্যমে আপনারা জানেন যে আমরা একটা যেটা করেছিলাম যে আমরা একটা লোগো তৈরি করেছিলাম, যেটাকে আমরা 9 ডট লোগো বা 9 পিলার্স। এই 9 পিলার্সটা কিন্তু এখন যে আমরা যত কথা বলছি, আমরা এরপরে 2024-এ আমরা ইলেকশনের সময় আমরা ম্যানিফেস্টো দিয়েছি। আমাদের সাথে যারা আরেকটা প্ল্যাটফর্ম থেকে যারা ইলেকশন করছে তারাও যত ম্যানিফেস্টো দিয়েছে, আমরা কিন্তু যে এই 9টা পিলার বা 9টা
ডটে প্রথমটা হলো পিপল, ensuring worker welfare, fair wages, healthcare access and safe working conditions. Second pillar হলো inclusion, promoting active participation of women and marginalized communities. Transparency, upholding transparency in production and adhering to global standards. Infrastructure, expanding investment in green and safe factory construction. Innovation, embracing new technologies and digitalization to boost productivity. Circular economy, promoting recycling, resource efficiency and waste reduction. Global connectivity, expanding into new market and forging international partnership. Bangladesh branding, positioning made in Bangladesh as a symbol of quality, ethics and sustainability. And number 9, যেটা ছিল environmental sustainability, promoting water conservation, renewable energy and reducing carbon emission. আমার মনে হয় আমরা এখন ম্যানিফেস্টের এবং আরেকটা প্ল্যাটফর্ম থেকে যে ম্যানিফেস্ট নিয়ে কথা বলছে এর আগে বারো, এর বাইরে কিছু আছে কিনা আমার আর জানা নেই। এবং সেই সময় এই হোটেলে বসে আমরা বিজিএমএ সাস্টেইনেবল স্ট্র্যাটেজিক ভিশন 2030 এগুলো কিন্তু 2021 এ যখন আমরা ইলেকশনে করেছিলাম সেই সময় যে ওয়াদা করেছিলাম সেটা আমরা একটা সাস্টেইনেবিলিটি স্ট্র্যাটেজিক ভিশন দিয়েছিলাম, এটা আপনাদের সামনে আমরা দিয়েছিলাম এবং এটা আপনাদের সবার কাছে আছে। সেটা নিয়ে কিন্তু আমরা এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, যেটার মধ্যে আমাদের সবগুলো কমিটমেন্ট আছে এবং এসডিজি গোল অনুযায়ী সব কমিটমেন্ট কিন্তু এখানে আমরা দেশের কমিটমেন্ট, ইন্টারন্যাশনাল কমিটমেন্ট সেগুলোকে নিয়ে কিন্তু এগুলো করছে এবং সেই কাজগুলোই কিন্তু আমরা করে যাচ্ছি এবং আমাদের সেজন্য আমরা বলবো যে আমাদের যে কন্টিনিউশন একটা দরকার, সেই কন্টিনিউশনের জন্য আমাদের যে প্যানেল এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন যে আমাদের এখানে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞ, যেটাকে আমাদের যারা ডুয়ার, পারফর্মার, যারা পারফর্ম করেছে, করবো এরকম না, আমরা করেছি, করছি, সেই পারফর্মারদের এখানে আছে এবং এর সাথে আমাদের নতুন জেনারেশনের এবং নতুন জেনারেশনের যে নতুন কোনো গ্রুপ অফ কোম্পানিজ ইমিডিয়েটলি একজনকে দিয়ে আমরা সেটা করছি না, যারা অলরেডি কেউ 5 বছর, কেউ 10 বছর, 16 বছর জেনারেশন, নতুন জেনারেশন যারা অলরেডি ফ্যাক্টরিতে কাজ করছে, সেই ধরনের কম্বিনেশন। এবং আরেকটা যেটা বড় জিনিস হলো যে প্রফেশনাল, যারা এক সময় কোনো কোম্পানিতে কাজ করেছে তারা কিন্তু এখন সাকসেসফুল, তারা পারফর্ম করেছিল এবং নিজে এখন এন্টারপ্রেনার হয়েছে এবং তারা এই ফ্যাক্টরি, এই ইন্ডাস্ট্রি জানে, এই ইন্ডাস্ট্রি কিভাবে রান করতে হয় জানে। তাদের সমন্বয়ে আমরা এই দলটাকে সাজিয়েছি, আমরা প্রার্থী দিয়েছি। আমরা আশা করি যে আমাদের মেম্বাররা, আমাদের ভোটাররা, তারা তাদের সুচিন্তিত মতামত এবং তারা তাদের কাছে, আমরা আপনারা দেখবেন যে আমরা সবসময় আমাদের একটা ট্যাগলাইন আছে, অর্জনেও সম্মিলিত পরিষদ, সংকটও সম্মিলিত পরিষদকে, সম্মিলিত পরিষদের মেম্বারদেরকে পায় এবং সম্ভাবনা, সেই সম্ভাবনা যেতে আমি এর সাথে আমি যদি আমরা আগামী 21 তারিখে আমাদের ডিটেল ম্যানিফেস্ট নিয়ে আমরা কথা বলবো, আমি তারপরও আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, তারপর আপনাদের প্রশ্ন উত্তর আমরা নিব। এর সাথে যেমন আমাদের ম্যানিফেস্টোর মধ্যে থাকছে যে এসএমই সাপোর্ট সেল অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি, এটার মধ্যে যেটা আছে যে এসএমই যাদের টেম্পোরারি বন্ড ফ্যাসিলিটি ফর নন বন্ডেড এসএমই, সিম্পলিফাইড ভ্যাট অ্যান্ড এইচএস কোড অ্যাসিস্ট্যান্ট, লাইসেন্স স্ট্রিমলাইনিং অ্যান্ড এক্সিট পলিসি অ্যাডভোকেসি, advisory service for payment and legal issues, SME access to green finance and incentive. এটা আমরা প্রমিস শুধু করছি না, আমরা করেছি। আপনারা যদি দেখেন যে 2009-10-এ প্রথমবারের মতো এসএমইদের জন্য, যাদের $3.5 মিলিয়ন পর্যন্ত এক্সপোর্ট, তাদের জন্য 5% টোটাল এক্সপোর্টের উপরে ইনসেন্টিভ এই সম্মিলিত পরিষদের নেতৃত্বে এসেছিল। পরবর্তীতে এটা 5 বিলিয়ন পর্যন্ত যারা এক্সপোর্ট করে তাদের সেটা আছে। আপনারা যদি দেখেন, আমার কাছে কাগজপত্র আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিজিবিতে, যেহেতু এখন বিজিবিতে অ্যাডমিনিস্ট্রেটর আছে, তাদের কাছে যে বিজিবি থেকে আপনারা সব ডেটাগুলো আপনারা দেবেন। আমি যে ইনফরমেশন বা যেগুলো বলছি, আমি ডেটা এবং সেই
সেই ইনফরমেশনের মধ্যেই বলছি এবং সেটার জন্য আমি বিশ্বাস করি আপনারা সাংবাদিক বন্ধুরা অনুসন্ধানীভাবে আপনারা সংবাদ পরিবেশন করেন, যুক্তিসঙ্গতভাবে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করেন, সুতরাং আপনারা সেটা বিজিবিতে চেক করে নেবেন। আমি আরেকটা জিনিস বলি, এসএমইদের জন্য আমরা কস্ট অফ ফান্ডটাকে কমিয়েছিলাম। আমাদের একটা যেটা আছে যে ওয়ার্কার ডাটাবেজের জন্য 500 ওয়ার্কার পর্যন্ত, যেটা আপ টু 500 ওয়ার্কার, এটা আমার আগে যখন ফোরামের নেতৃত্বে বিজিবি চলছিল তখন সেটা ছিল 15,000 টাকা, আমরা সেটাকে 5,000 টাকা করেছি। আমাদের সার্ভিস চার্জ একটা আছে যে ইনসেন্টিভের, যেটা ছিল 1,000 টাকা, সেটা 2,000 টাকা করা হয়েছে, যেটা ছিল 4,000 টাকা, সেটা 1,000 টাকা। সুতরাং আই এম শিওর যে আমি বোঝাতে পারছি যে আমরা এসএমই নিয়ে নতুন যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে আমরা অলরেডি কাজ করছি এবং আগামীতে আরো সেটাকে কন্টিনিউ করব সেই জিনিসটা বলতে। এরপর আমরা ইউটিলিটি সিকিউরিটি অ্যান্ড অল্টারনেট ইনসেন্টিভ প্যাকেজ, আমি যে জিনিসটা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশন, ন্যাশনাল এনার্জি প্ল্যানিং, ক্লিয়ার অ্যালোকেশন, প্রায়োরিটি ফর এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ডিউরিং গ্যাস শর্টেজ, আমি ডিটেলস আর যাচ্ছি না, এগুলো আমরা ইনশাআল্লাহ এটা করব। বিকজ আমরা মনে করি যে আগামীতে যেহেতু আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করতে যাচ্ছি, সেখানে ক্যাশ ইনসেন্টিভের ব্যাপারে একটা সমস্যা থাকবে, সেই কারণে আমরা অল্টারনেটিভ ইনসেন্টিভ আমরা এই যে 2 বছর আগে থেকে, 3 বছর আগে থেকে, 1 বছর আগে সেগুলো নিয়ে আমরা অল্টারনেটিভ ইনসেন্টিভ নিয়ে সরকারের সাথে কথা বলেছি এবং সেগুলো নিয়ে পলিসিও তৈরি করা হয়েছে, সেই জিনিসটা আমরা করছি। তারপরে বিল্ডিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কফোর্স অফ ইন্ডাস্ট্রি, আপস্কিল মিড লেভেল ম্যানেজার, তার মানে আমাদের এখানে ডিজিটাল স্কিল ট্রেনিং, compliance and sustainability, technical and management skill development, সেটা নিয়ে আমরা কাজ করছি। একাডেমিক এবং গ্লোবাল পার্টনারশিপ, সেটা নিয়ে কাজ করা হচ্ছে। Access to finance, green funding desk, connect members with low interest loan and grant, guidance on certification related finance, support documentation for financial access across bank type। আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রিন এবং লিড সার্টিফিকেশনের প্রথম ফ্যাক্টরি আমাদের একজন সম্মিলিত পরিষদের আগে পরিচালক ছিলেন, সে প্রথম ফ্যাক্টরি করেছে প্লাটিনাম সার্টিফাইড, সে 2013 থেকে শুরু হয়েছে, তখনও সম্মিলিত পরিষদ দায়িত্ব ছিল এবং এখন 243টা ফ্যাক্টরি হয়েছে সে গ্রিন, এবং রেকর্ড নাম্বার ওয়ার্ল্ডের হাইয়েস্ট টপ 100 ফ্যাক্টরির মধ্যে 66 বাংলাদেশে, নাম্বার 1 বাংলাদেশে, 2 বাংলাদেশে, 3 বাংলাদেশে, 4 বাংলাদেশে, 5 আরেকটা দেশে, আবার 6 থেকে শুরু করে 15 পর্যন্ত, এখানে 16 বাইরে আবার আপ টু 27 পর্যন্ত, তার মানে টপ 27 এর মধ্যে 25ই বাংলাদেশে। এবার যদি বলি, এবং সেটা কন্টিনিউ করার জন্য আমরা ফান্ডিং এর ব্যবস্থা করা হয়েছে, গ্রিন ফান্ডিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং শুধু তাই না, গ্রিন ফ্যাক্টরি বা লিড ফ্যাক্টরি থাকলে সেটা কর্পোরেট ট্যাক্স, যেখানে আমাদের ব্যবস্থা করা হয়েছিল প্রথমবারের মতো এই সম্মিলিত পরিষদ যখন দায়িত্বে ছিল 2022-এ ফিনান্সিয়াল ইয়ারে 6 বছরের জন্য কর্পোরেট ট্যাক্স ফিক্স করে দেওয়া হয়েছে 12%, আর যদি লিড সার্টিফাইড ফ্যাক্টরি হয় 10%, এবং এটার কারণে এতগুলো লিড ফ্যাক্টরি হচ্ছে এবং আগামীতে আরো এটা পারবে ইনশাআল্লাহ। ব্যাংকিং সলিউশন, গ্রিন ফাইন্যান্সিং এন্ড রেসপন্সিবল ফ্যাক্টরি এক্সিট পলিসি, এটা আমাদের আগেও ছিল, এখন আমরা চেষ্টা করে আমরা করছি, আমরা দুটো রিপোর্ট করিয়েছি এক্সিট পলিসির উপরে। সুতরাং নতুন আমরা এগুলো যেগুলো আমরা বলছি সেগুলো পার্শিয়ালি এগুলো হয়ে গেছে, কতগুলো কমপ্লিটলি আমরা করেছি এবং কতগুলো পার্শিয়ালি হচ্ছে, এগুলো কন্টিনিউশন দরকার। এই কারণে আমি আমার মেম্বারদেরকে আপনাদের মাধ্যমে, আমার বিজিবি মেম্বারদেরকে, আমাদের ভোটারদেরকে বলবো, আপনারা আস্থা রাখেন আমাদের উপরে। আমরা কাজ করেছি, আমরা নতুন করে প্রমিস করছি না, আমরা যে আগে প্রমিস করেছি সেই প্রমিসগুলো আমরা আগে রেখেছি এবং আগামীতে আমরা ইনশাআল্লাহ রাখবো। যেটা বলছিলেন অল্টারনেট ইনসেন্টিভ বেনিফিট পলিসি ফর পোস্ট এলডিসি কম্পিটিটিভ, আপনারা জানেন যে এলডিসি নিয়ে আমরা অনেক কাজ করেছি। আমরা একদিকে এলডিসি পরে যেন জিএসপি প্লাসের জন্য আমরা রেডি হওয়ার জন্য সব কাজ হয়েছে এবং এগুলো নিয়ে অনেক কাজ করা হয়েছে, এবং আরেক দিক থেকে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনটাকে ডেফার করার জন্য আমরা গত সরকারের সাথে কথা বলেছি। এই সরকারের সাথে আমরা মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনের থেকে ডেফার করা দরকার, এবং এর মাধ্যমে আরেকটা যেটা হলো যে আমাদের যে ট্রানজিশন পিরিয়ড, যেটা 3 বছর আছে
ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরো কয়েকটা দেশে, সেটাকে আমরা 6 বছর নিয়ে আমি পার্সোনালি WTOর ডিজির সাথে দেখা করেছি, আমরা আইএলও ডিজি, ইউরোপিয়ান ইউনিয়নের এমপ্লয়মেন্টের ডিজি এবং ট্রেডের ডিজি এবং ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট এবং অনেকগুলো ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বারদের সাথে আমরা এগুলো নিয়ে কথা বলেছি এবং সেই কানেক্টিভিটি, সেই কানেকশনটা আমাদের মধ্যে আছে। আমার এবারও এর আগে আমার সাথে যারা গেছিল, এবারের বোর্ডেও তাদের মধ্যে বেশ কয়েকজন আছে। আমরা মনে করি যে তাদেরকে নিয়ে আমরা সেই কাজগুলো করতে পারবো। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং আমরা আসলে আমাদের এই ছোট মাঝারি শিল্প নিয়ে আমাদের পরিকল্পনা কি, আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাতে চাই যে আমরা নির্বাচনে আসার আগে আমাদের কর্তৃপক্ষের সাথে আমাদের একটা MOU সাইন হয়েছিল আমাদের BJME অ্যাডমিনিস্ট্রেটর মহোদয়ের সামনে। এটা ছিল গত ইলেকশনে আমাদের ভোটার ছিল 2496, আর এবার আমাদের ভোটার হলো 1866 ঢাকা চিটাগাং মিলে। দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রায় 600-এর উপরে আমাদের ফ্যাক্টরি বা ভোটার নেই। সেই ক্ষেত্রে আমাদের এমনি ছিল যেগুলা ভুয়া ভোটার, সেই ভুয়া ভোটাররা থাকতে যাদের ফ্যাক্টরি নেই তাদেরকে আমরা ভুয়া বলি। MOU ছিল যারা ভুয়া ভোটার ছিল তারা থাকবে না, বাকি সবাই ভোটার হবে এবং BJME মেম্বারশিপ পাবে। এটাতে আমরা সম্মিলিত পরিষদের পক্ষ থেকে আমরা সাইন করি। কিন্তু ভোটার লিস্ট যখন পাবলিশ হলো তখন বিভিন্ন পত্রিকার সংবাদ আসলো যে বিপুল পরিমাণ 700-র মতো ভুয়া ভোটার। আমরা সাথে সাথেই সম্মিলিত পরিষদের পক্ষ থেকে তার প্রতিবাদ করেছি। আমরা যতটুকু জানি, এই দুই পক্ষেই জানি যে 60 থেকে 70টা মনে হয় ভুয়া ভোটার চিহ্নিত হয়েছে। যে ভোটারগুলো বিগত ইলেকশনের আগের ইলেকশনে করা হয়েছে, এটা ভুলবশত করুক আর যেভাবে করুক, এটা সম্মিলিত পরিষদ করেনি। এটা তখন সম্মিলিত পরিষদ ক্ষমতাও ছিল না। তারপরে এই যে 630 ভোট, এখন 630 ভোটের মধ্যে আমাদের অনেক ফ্যাক্টরি বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। ব্যাংকিং কারণে ব্যাংকারসি হয়েছে, শ্রমিক অসন্তুষ্টের কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, অথবা মালিকের সক্ষমতার অভাবে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে। মালিক বয়স হয়ে গেছেন, ওনার ছেলে মেয়েরা ব্যবসা আসতে পারে না, চাচ্ছে না, অনীহা প্রকাশ হচ্ছে। সেই কারণে আমরা নির্বাচিত হয়ে আসলে এখন আমাদের লিস্ট থেকে 630 জন মালিক কিন্তু ভোটার না, তাহলে তারা আমাদের তোলে নাই। এই যে অসহায় মালিকগুলা, তারা কোথায় যাবে? তাদের এই দুরবস্থার মাঝে তারা BJME-তে যাওয়ার কথা, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা নির্বাচিত হয়ে আসলে ভুয়া ভোটার বাদ দিয়া যাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির অস্তিত্ব আছে, ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব এবং এই ফ্যাক্টরিগুলোকে আমরা পরিচালনা করতে পারলে যেখানে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান তার ঋণটা ফেরত পাবে, হারানো শ্রমিক তার চাকরিটা ফেরত পাবে এবং দেশে রপ্তানি বাণিজ্য বাড়বে। ধন্যবাদ। কালাম ভাই, আমার নাম রিয়াজ হোসেন। আমি 5ই আগস্ট পরে যে মামলা যেগুলো হয়েছে, আমাদের সেই সময় যে বোর্ড ছিল সেটা সভাপতি রফিকুল ইসলাম, উনি এগুলো নিয়ে তার সমস্ত বোর্ড নিয়ে সরকারের সাথে কথা বলে এইসব মামলাতে যারা কোনোভাবে এগুলোতে জড়িত না, যেসব ব্যবসায়ী কোনোভাবে এগুলোর সাথে জড়িত না, তাদেরকে যেন কোনোভাবে হয়রানি করা না হয় এবং সেটার ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের কোনো মালিককে যারা এসবে জড়িত না, তাদেরকে হয়রানি করা হচ্ছে না এবং আমরা আশা করি আগামীতেও যেন কোনো হয়রানি করা না হয়। এটা ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট করেছে। আপনি যেটা বলছেন যে ব্যবসাতে একটা ইম্প্যাক্ট পড়ে, বায়ারদের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে, সেটা যখন হয়ে গেছে বাট তারপর থেকে এটাকে অ্যাড্রেস করা হয়েছে এবং যেসব মালিকদের উপরে এই ধরনের মামলা হয়েছে, যারা এগুলোর সাথে জড়িত না, তারপরে কিন্তু তারা ব্যবসায়িক আমরা
আমাদের ফর্মার প্রেসিডেন্ট রফিক সাহেবের নেতৃত্বে সেই সমস্ত জায়গায় আলোচনা করা হয়েছে এবং আমাদের যে মালিকরা তাদের ব্যবসায়িক কারণে বিদেশেও যাচ্ছে অর্ডার আনার জন্য অর্ডার, সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নাই এবং আমরা মনে করি যে এটা কোনো সমস্যা হবে না। মামলাগুলির ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, ইন ডিউ প্রসেস এই মামলাগুলি শেষ হয়ে যাবে। ওইটা একটা অরাজক পরিস্থিতির মধ্যে ছিল ওই সময়। আমি মনে করি আমাদের কোনো মালিক তাদের ব্যবসা পরিচালনায় যাদের নামে মামলা হয়েছে তাদের সাথে আমার বা আমাদের অনেকেরই কথা হয়েছে, তাদের ব্যক্তিগতভাবে ব্যবসা পরিচালনায় কোনো বিজ্ঞাপন করছে না, অসুবিধা হচ্ছে না এবং অসুবিধা হবেও না, এবং আইনি প্রক্রিয়া যেটা আছে ডিউ প্রসেস এই মামলা থেকে ওনারা বেরিয়ে আসবেন। এই ব্যাপারে যেখানে দিন হবে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটাকে আমরা ক্লোজলি মনিটর করছি, ফলো আপ করছি। এই মামলায় মালিকদের কোনো ক্ষতি হবে, কোনো সমস্যা হবে। ধন্যবাদ। এনবিআর নিয়ে যেটা বলছিলেন এখানে, এনবিআর আপনি জানেন যে এটা অনেক আগে থেকে এটা নিয়ে আলোচনা চলছিল। এটা আমাদের যে ডোনার এজেন্সিসরা যারা আছে আইএমএফ তাদের এটা একটা প্রেসক্রিপশন ছিল এবং সেই অনুযায়ী এবং আমাদের সরকারও সেটার ব্যাপারে, সুতরাং এটা নিয়ে আমাদের যে আমি মনে করি যে এটা প্রপারলি এক্সিকিউট করতে ইমপ্লিমেন্ট করতে যে এটা সময় লাগে, সেই সময় আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি যে এটা সময় নিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা আলটিমেটলি ইট উইল ফাংশন ভেরি গুড, বিকজ এটা এই মুহূর্তে আসলে আমি জানি যে গতকাল হওয়ার পরে গতকাল কর্মবিরতির জন্য গতকাল কাস্টম বা এনবিআর বা কোনো জায়গায় কোনো কাজ হয়নি কাস্টম হতে, তো সেগুলো আমাদের জন্য ক্ষতি করছে। এটা যখন সরকার প্রপারলি এটাকে কমপ্লিট করবে এবং আইএম যে এনবিআর এর লোকজন এটা বুঝে এই জিনিসটা করবে। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি আমরা ক্ষমতায় আসি, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে আমরা বিচারের ব্যবস্থা করব। আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল ভাইজান? নিষিদ্ধ আমি প্যানেল লিডার এবং আমার সাথে যারা আমার সহকর্মী নির্বাচন করতেছেন, আমাদের এখানে কোনো ধরনের এই বিতর্কিত কোনো ক্যান্ডিডেট আমার সাথে নাই, এটা আমি দৃঢ়তার সহিত বলতে পারি। এবং আমরা কোনো বিতর্কিত ব্যবসায়ী আমাদের সাথে নেই। আমরা আমাদের সব ক্লিন ইমেজ এবং সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পুরাতন ব্যবসায়ী এবং নবীনদেরকে নিয়ে আমাদের এই ব্যানারটা আমরা সাজিয়েছি। ধন্যবাদ। না না, আপনি বলছেন ওটার টাকা আমি ইয়ে করি না, সমস্যা নাই। তাহলে হলো আমি আপনার নাম্বারটা দেন, আমি আমার ওনার নাম্বারটা দেন আমাকে, আমি ওনার সাথে কথা বলে একটু শিডিউল দেবেন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি আমাকে